আসসালামু আলাইকুম, স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আমাদের আজকের পাঠ হলো দাম নেতৃত্ব মডেল। অলিগোপলির এটা একটা মডেল। আমরা ধারাবাহিক ক্রমে অলিগোপলির বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করছি। এটা সম্ভবত 10তম ক্লাস হচ্ছে অলিগোপলির উপরে, আর একটা ক্লাস থাকবে, তাহলে অলিগোপলির উপরে অলিগোপলি সংক্রান্ত প্রাথমিক যে মডেলগুলো আছে সবগুলো আমাদের আলোচনা শেষ হবে। তো আজকের এই দাম নেতৃত্ব মডেলের সুনির্দিষ্ট পাঠ হচ্ছে দাম নেতৃত্ব মডেল, তারপর হচ্ছে ন্যূনতম খরচ মডেল। দাম নেতৃত্ব মডেলের অধীনে এই আরো তিনটা মডেল আছে, সাব মডেল, যেগুলো সবই দাম নেতৃত্ব মডেলের এক একটা ধরন। তো প্রথম হচ্ছে ন্যূনতম খরচ মডেল, তারপর হচ্ছে প্রভাবশালী ফার্ম মডেল এবং ব্যারোমেট্রিক দাম নেতৃত্ব। তো আমরা তিনটা মডেলই আজকে দেখবার চেষ্টা করব, ঠিক আছে? আমরা দেখবার চেষ্টা করব। চলো পরবর্তী পাঠে যাওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আজকে অলিগোপলি মার্কেট সংক্রান্ত যে মডেলগুলো আমরা আলোচনা করেছি, এটা একটা চার্ট, তোমরা বারবার একটু দেখে নিবে, তাহলে পরে তোমাদের স্মৃতিতে মডেলগুলো থেকে যাবে। তা আমরা এর আগে এই কার্টেল নিয়ে দেখেছিলাম, কার্টেল সংক্রান্ত এই মডেলগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাইস লিডারশিপ, বাংলা করেছি দাম নেতৃত্ব মডেল, এই প্রাইস লিডারশিপ মডেল নিয়ে আলোচনা করব। এটার আন্ডারে অধীনে তিনটা সাব মডেল আছে। একটা লো কস্ট, ন্যূনতম খরচ, প্রভাবশালী ডমিনেন্ট ফার্ম, আর হচ্ছে ব্যারোমেট্রিক। তাহলে আমরা এই তিনটা মডেল নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে চলো দাম নেতৃত্ব মডেল কাকে বলে একটু বোঝার চেষ্টা করি। দাম নেতৃত্ব মডেলে একটি ফার্ম পণ্যের দাম নির্ধারণ করে। কি করে? দাম নেতৃত্ব মডেলে একটি ফার্ম পণ্যের দাম নির্ধারণ করে। তার মানে যেহেতু অলিগোপলি বাজার, এখানে কিন্তু একটা ফার্ম থাকে না, হ্যাঁ, বেশ গুটি কয়েক ফার্ম থাকে, কিন্তু সবগুলো ফার্ম এই বাজারের পণ্যের দাম নির্ধারণ করে না। সেজন্য বলা হচ্ছে দাম নেতৃত্ব মডেলে একটি ফার্ম পণ্যের দাম নির্ধারণ করে এবং অন্যান্য ফার্ম দাম নির্ধারণকারী ফার্মটির নির্ধারিত দাম মেনে নেয়। তার মানে যে ফার্মটা দাম নির্ধারণ করলো, সেই ফার্মটা যে দাম নির্ধারণ করে দিল, অন্যান্য ফার্ম সেই দামটা মেনে নেয়, ঠিক আছে? যদিও দাম অনুসরণকারী ফার্মগুলির ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত পালিত হয় না। মুনাফা সর্বোচ্চকরণের শর্ত কি? এম আর সমান সমান এমসি, এটা কিন্তু মুনাফা সর্বোচ্চকরণের শর্ত। কিন্তু অন্যান্য যারা অনুসরণকারী ফার্ম, তাদের কিন্তু এই শর্তটা, মুনাফা সর্বোচ্চকরণ হবে, এই শর্তটা তারা পালন করে না। কেন পালন করে না কিংবা করতে পারে না? কারণ তারা যেহেতু একটা নির্দিষ্ট দাম অনুসরণ করছে, সুতরাং সেই দাম অনুসরণ করতে গেলে এম আর সমান সমান এমসি হয় না। কিন্তু দাম নেতৃত্ব দিচ্ছে যে ফার্মটা দাম নির্ধারণ করছে, সেই ফার্মটা কিন্তু দাম নির্ধারণের সময় সে এম আর সমান সমান, তার ক্ষেত্রে এম আর সমান সমান এমসি পালিত হচ্ছে, পূরণ হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা বলেছে, যেহেতু পালন হচ্ছে না অন্যান্য ফার্মের, তথাপিও দাম নেতৃত্ব মেনে নেওয়ার কারণ হলো প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট এবং নিশ্চিত। তাহলে এই যে অন্যান্য ফার্ম মেনে নিচ্ছে, কারণটা কি? কারণ এটা মেনে নিলে অনেকগুলো ঝামেলা থেকে, এই দাম যুদ্ধ, তারপর হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা, এসব থেকে মুক্ত হওয়া যায়, প্রক্রিয়াটা অনেক সহজ হয়। না হলে প্রতিনিয়ত একটা টেনশন, একটা চিন্তা, একটা হতে প্রতিযোগিতার মধ্যে থাকতে হতো আর কি। সেজন্য দাম নেতৃত্ব মডেলে একটা ফার্ম, মানে ওই অলিগোপলি বাজারে যে ফার্মটা নেতৃত্ব দিবে, সেই ফার্মটা যে দাম নির্ধারণ করবে, অন্যান্য ফার্ম সেই দামগুলো মেনে নেয়। যদিও, আবারও বলছি, যদিও অন্যান্য ফার্মের ক্ষেত্রে এম আর সমান সমান এমসি কার্যকর হয় না, শুধুমাত্র যে ফার্মটা দাম নির্ধারণ করে সেই ফার্মটার ক্ষেত্রে এম আর সমান সমান এমসি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই যে নেতৃত্ব দানকারী ফার্মটা নির্ধারিত হয়। এ সম্বন্ধে পূর্বে বলেছি যে তিনটা মডেল আছে। একটা হচ্ছে ন্যূনতম খরচ মডেল, আর একটা হচ্ছে প্রভাবশালী মডেল, আর একটা হচ্ছে ব্যারোমেট্রিক মডেল। তাহলে আমরা এই তিনটা মডেল
এখন ধীরে ধীরে দেখব। এটা হচ্ছে প্রথমে আমরা দেখছি ন্যূনতম খরচ মডেল। ন্যূনতম খরচ মডেল। আচ্ছা, এই মডেলে তোমার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই মডেল অনুযায়ী এই মডেলটা কি ন্যূনতম খরচ মডেল। এই মডেল অনুযায়ী ন্যূনতম খরচে পণ্য উৎপাদনকারী ফার্মের ভারসাম্য দামে পণ্য উৎপাদনকারী ফার্মের ভারসাম্য দাম কোথায় নির্ধারিত হয়? যেখানে এমআর সমান সমান এমসাই। আমরা পরবর্তী ফিগারে দেখব। অন্যান্য ফার্মও পণ্য বিক্রি করবে। ব্যাখ্যার সুবিধার জন্য দুটো ফার্মের ভিত্তিতে মডেলটি ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, এখন আমরা এই মডেলটা যখন দেখব সেখানে অন্যান্য অনেকগুলো ফার্ম দেখব না, একটা ফার্ম দেখবো হচ্ছে যেটা দাম নেতৃত্ব দিচ্ছে, এবং অন্য একটা ফার্ম দেখবো যে ফার্মটা এই নেতৃত্বকারী ফার্মকে অনুসরণ করছে। এটা ব্যাখ্যার সুবিধার জন্য এটা একটা ডুওপলি মডেল হিসেবে ব্যাখ্যা করা হয়। আর এই যে এই সাইডে যে বিষয়গুলো আমরা দেখছি, এই বিষয়টা হচ্ছে ওই আমরা যে ফিগারটা পরবর্তী স্লাইডে দেখব সেই ফিগারে তোমার হচ্ছে ফিগারের বর্ণনা এখানে দেয়া আছে। উচিত ছিল ফিগারের সাথে ফিগারের বর্ণনাটা থাকা, তাহলে ফিগারটা বোঝার সুবিধা হয়, কিন্তু স্পেস জায়গার স্বল্পতার জন্য সেটা সম্ভব হয়নি। কারণ দুটো ফিগার ওখানে একই পৃষ্ঠাতে একই স্লাইডে দুটো ফিগার আমাদেরকে দেখাতে হয়েছে। তো একই স্লাইডে দুটো ফিগার দেখানোর জন্য ফিগারের এই বর্ণনাগুলো এই প্রথম পৃষ্ঠায় নিয়ে আসতে হয়েছে। তোমাদের যদি সমস্যা হয় তাহলে পারে আবার ভিডিওটা পজ করে সামনে এসে দেখবে, অথবা এটা যে পিডিএফ ভার্সনটা আমি দিয়ে দিব অর্থনীতির পাঠশালা পেজে, ফেসবুক পেজে, সেখান থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা দেখতে পারো আর কি। তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে যাব, কিভাবে ন্যূনতম খরচ মডেলটা কার্যকর হয় সেটা আমরা ব্যাখ্যা দেখব। তাহলে আমরা এখন ন্যূনতম খরচ মডেল নিয়ে আলোচনা করব। ন্যূনতম খরচ মডেল ব্যাখ্যার প্রথমে বলে নিই, ন্যূনতম খরচ মডেলের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। এক, ন্যূনতম খরচ মডেলের প্রথম বক্তব্য হচ্ছে যে ফার্মটা কেন নেতৃত্ব দিচ্ছে দাম নির্ধারণের ক্ষেত্রে? নেতৃত্ব দিচ্ছে এই কারণে যে অন্য ফার্মের তুলনায় এই ফার্মটার উৎপাদন খরচ কম, সেজন্য সে নেতৃত্ব দিচ্ছে। তাহলে এটা হচ্ছে খরচের দিক। কিন্তু চাহিদার দিকটা কি ঘটতে পারে? চাহিদার দিকে দুটো ঘটনা ঘটতে পারে। এক, অন্য যে ফার্মটা আছে সেই ফার্মটার চাহিদা এবং এই ন্যূনতম দাম নেতৃত্ব দানকারী ফার্মটার চাহিদা, বাজার চাহিদা একই রকম। তার মানে দুজনের বাজার শেয়ার সেম। বেশি খরচের যে ফার্মটা দ্রব্য উৎপাদন করছে সে যতগুলো পণ্য, তার যে বাজার চাহিদা রেখা এই ফার্মটারও বাজার চাহিদা রেখা একই। এটা একটা ঘটনা ঘটে। আর দ্বিতীয় ঘটনা ঘটতে পারে যে বাজার চাহিদা ভিন্ন রকম, দাম উৎপাদন খরচ কম, সুতরাং এই ফার্মটার বাজার চাহিদা রেখা অনেক বেশি, আর উৎপাদন খরচ বেশি যে ফার্মটার, তার বাজার চাহিদা রেখা বাজার ভাগ কম, হ্যাঁ, বাজার মানে শেয়ার কম। তাহলে আমরা দুটো মডেলে একটু দেখব, দুটো ফিগারে দেখব, পাশাপাশি দুটো ফিগারে আমরা দেখব। তাহলে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে লো কস্ট প্রাইস লিডার, দাম নেতৃত্ব দিচ্ছে যে ফার্মটার উৎপাদন খরচ কম সেই ফার্মটা, কিন্তু ফার্মস উইথ ইকুয়াল মার্কেট শেয়ার। তার মানে কিন্তু দুটো ফার্মেরই, দুটো ফার্ম বলতে কোন দুটো ফার্ম? উৎপাদন খরচ কম সেই ফার্ম এবং উৎপাদন খরচ বেশি সেই ফার্ম। আমরা উৎপাদন খরচ কম যে ফার্মটা সেই ফার্মটাকে সবসময় এল দিয়ে বুঝিয়েছি, আর উৎপাদন খরচ বেশি যে ফার্মটা সেই ফার্মটাকে আমরা সবসময় এইচ দিয়ে বুঝিয়েছি, হাই এইচ আর লো এল। ঠিক আছে? তাহলে আমরা এবার দেখি প্রথম যে এটা ফিগারটা আমরা দেখব। এই আনুভূমিক অক্ষে পণ্যের পরিমাণ দেখানো হয়েছে, উলম্ব অক্ষে দাম, পণ্যের দাম এবং খরচ দেখানো হয়েছে। তাহলে প্রথম যেহেতু এটা তোমার রেখা মার্কেট শেয়ার, ইকুয়াল মার্কেট শেয়ার, আমরা সুতরাং প্রথমে চাহিদা রেখাটা দেখে নিই। এটা হচ্ছে প্রতিটা ফার্মের চাহিদা রেখা। দুটো ফার্ম আছে, দুটো ফার্মেরই চাহিদা রেখা। আর চাহিদা রেখা এটা হলে পারে এই ফার্মটার এটা হচ্ছে প্রান্তিক আয় রেখা এমআরএইচ এবং এমআরএল, মানে বেশি খরচের ফার্মটারও এটা প্রান্তিক আয় রেখা, কম খরচের ফার্মটারও প্রান্তিক আয় রেখা একই। এইবার আমরা দেখব যে উৎপাদন খরচের ভিত্তিতে ভারসাম্যে প্রাথমিকভাবে ভারসাম্য কি দাঁড়ায়। তাহলে প্রাথমিক ভারসাম্যটা আমরা যেটা উচ্চ খরচ, সেই ফার্মটার ভারসাম্যটা কি হতো আর কি যদি দাম নেতৃত্ব মেনে না নিত, সেটা দেখে আসো। তাহলে এটা হচ্ছে যে ফার্মটার
খরচ বেশি সেই ফার্মটার প্রান্তিক খরচ রেখা এবং এটা হচ্ছে গড় খরচ রেখা। ভারসাম্য কোথায় আসবে? এই যে যেখানে ছেদ করলো এমসি রেখা এমআই রেখাতে, তাহলে এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু হলে ভারসাম্য আয় এবং ভারসাম্য দাম এবং ভারসাম্য উৎপাদন পরিমাণ কতটুকু হওয়া উচিত ছিল? এই যে দেখো, তাহলে এই ফার্মটার মানে খরচ বেশি যে ফার্মটার, সেই ফার্মটার ভারসাম্য দাম হওয়া উচিত ছিল ওপিএইচ এবং ভারসাম্য উৎপাদন হওয়া উচিত ছিল ওএক্সএইচ। কেন ভারসাম্য দাম এটা হওয়া উচিত ছিল? যদি মুনাফা সর্বোচ্চকরণ করতে হতো, কারণ এই বিন্দুতে এমআর সমান সমান এনসি হয়েছে, এবং যদি এই বিন্দুতে সে এই দামে এবং এই পরিমাণ যদি বিক্রি করতো, ফার্মটার সর্বোচ্চ মুনাফা হতো। সেই মুনাফাটার পরিমাণ দাঁড়াতো এই যে এতটুকু, এই যে এসি রেখা, এই পরিমাণ হচ্ছে সর্বোচ্চ মুনাফা দাঁড়াতো। কিন্তু এই দামে ওপিএইচ দামে অ্যাকচুয়ালি এই ফার্মটা পণ্য বিক্রি করতে পারবে না, এবং ওএক্সএইচ পরিমাণ পণ্য সে বিক্রি করবে না। বিক্রি করবে হচ্ছে কোন দামে বিক্রি করবে? ন্যূনতম খরচের ফার্মটা যে দামটা নির্ধারণ করে দিবে সেই দামটা। সেই দামটা কি আসো দেখি আমরা। সেই দামটা হচ্ছে, এবার আমরা তাহলে ন্যূনতম খরচের ফার্মের প্রান্তিক খরচ রেখা এবং গড় খরচ রেখা দুটো রেখা দেখি। এই যে দেখো, এইটা হচ্ছে এমসিএল হচ্ছে প্রান্তিক খরচ রেখা। ন্যূনতম খরচে যে ফার্মটা পণ্য উৎপাদন করে এটা হচ্ছে গড় খরচ রেখা, এবং ভারসাম্য বিন্দু কোথায়? যে দেখো এমসি রেখা এমআর রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে। তাহলে দাম নেতৃত্ব দানকারী ফার্মটার কোন দাম নির্ধারণ করলো? ওপিএল এই দামটা নির্ধারণ করে দিল, এবং কতটুকু পণ্য বিক্রি করতে হবে? ওএক্সএল পরিমাণ, এই যে এই পরিমাণ পণ্য বিক্রি করতে হবে। সে নিজেও বিক্রি করবে, ন্যূনতম খরচের নেতৃত্ব দানকারী ফার্মটাও ও এক্সেল পরিমাণ পণ্য বিক্রি করবে, এবং অনুসরণকারী ফার্মও একই পরিমাণ পণ্য বিক্রি করবে, এবং উভয়ই দাম রাখবে হচ্ছে ওপিএল। কেন করবে? কারণ হচ্ছে নেতৃত্ব দানকারী ফার্মটা এই দামটা নির্ধারণ করে দিয়েছে, ওপিএল দামটা নির্ধারণ করে দিয়েছে। নেতৃত্ব দানকারী ফার্মটা কেন ওপিএল দাম নির্ধারণ করে দিল? কারণ ওপিএল দাম রাখলে পারে নেতৃত্ব দানকারী ফার্মটার মুনাফা সর্বোচ্চকরণ হবে, নেতৃত্ব দানকারী ফার্মটার ভারসাম্যের শর্ত পূরণ হবে, তার মানে এম আর সমান সমান এমসি পূরণ হবে। তাহলে অন্য ফার্মটা সে কেন এই দামে বিক্রি করবে? কারণ হচ্ছে ঝামেলা এড়ানোর জন্য, দাম যুদ্ধ এড়ানোর জন্য সে অলিগোপলি মার্কেটে একটা স্থিতি অবস্থা রাখতে চায়, নির্ঝঞ্ঝাট রাখতে চায়। সুতরাং অন্যরা এই দামটাকে, দাম নেতৃত্ব দানকারী ফার্মটার দামটাকে মেনে নিবে। আচ্ছা, যদি মেনে নেয় তাহলে মুনাফার ক্ষেত্রে কি হবে? তাহলে মুনাফার ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তোমার এই আমি প্রথমে ইয়েটাই দেখাই। তোমার হচ্ছে এই ফার্মটা কি হচ্ছে? এই দামে বিক্রি করছে, তাহলে এই ফার্মটার গড় খরচ হচ্ছে এইটা, তাহলে ফার্মটার মুনাফা হবে, নতুন মুনাফার মোট মুনাফার পরিমাণ হবে এইটা। এইটুকু কিন্তু এইটুকুর চেয়ে ছোট। দেখো আমি একটু লাল ইয়েতে দেখাই, দেখো পূর্বে এই লাল অংশটা ছিল মুনাফা, এই বেশি দামে পণ্য উৎপাদন করে যে ফার্মটা, কিন্তু এখন তাকে এই সবুজ ইয়েটা দিয়ে মুনাফা হতে হবে। ঠিক আছে, তার মুনাফা কিন্তু কমে গেল, কিন্তু তারপরে সে মেনে নিল এই দামটা পিএল দামে। আর তোমার নেতৃত্ব দানকারী ফার্মটার মুনাফা তো প্রচুর, এই যে দেখো প্রচুর মানে কতটুকু? এই পরিমাণ মুনাফা হবে। এই যে এসি রেখা, এই নীলটা হচ্ছে মোট মুনাফা। আচ্ছা, এখন এটা তো ফার্মের ক্ষেত্রে দেখলাম, তাহলে বাজারের ক্ষেত্রে কি হবে আসো আমরা একটু দেখে নিই। জাস্ট বাজারের ক্ষেত্রে যে ঘটনাটা করবে, এই রেখাটা শিফট করবে। কত দূর শিফট করবে? জাস্ট এটা ডবল হয়ে যাবে। কারণ যেহেতু ইকুয়াল মার্কেট শেয়ার, উভয়ের সমান, দুই ভাগে ভাগ ছিল, এখন পুরো এটা হচ্ছে বাজার শেয়ার, এটাই অর্ধেক হয়ে প্রতিটা ফার্মের জন্য এতটুকু হয়েছিল। তো এইটা, এবং যেহেতু টোটাল হবে তাহলে এটা ডাবল হয়ে গেল, ও এক্সএল ডাবল হয়ে ও এক্স হয়ে গেল। এই যে এখানে লিখেছি ও এক্স সমান সমান কতটুকু? 2XL। এই যে 2XL, এক্সএল এই যে 2XL, তার মানে আগে 2XL মানে হচ্ছে ন্যূনতম খরচ উৎপাদনকারী ফার্ম যতটুকু পণ্য আগে বিক্রি করতো, জাস্ট তার ডবল পরিমাণ পণ্য
বাজারে বিক্রি হবে এখন, কারণ উভয় ফার্মই সে একই পরিমাণ পণ্য উৎপাদন করবে, উৎপাদন করলে পণ্যটা ডাবল হয়ে যাচ্ছে এবং হচ্ছে দাম এই দামে বিক্রি করবে আর কি। তো এটা যেটা ঘটলো যে যেহেতু প্রথম ফার্মটা, তার মানে হচ্ছে প্রথম ফার্ম বলতে বেশি খরচের ফার্মটার তোমার হচ্ছে মুনাফা ভারসাম্য দামে ভারসাম্য স্থানে যেহেতু সে দামে পণ্য বিক্রি করছে না, তার মুনাফা কিছুটা কমে গেল, কিন্তু কমে গেলেও বাজারের স্থিতিশীলতার স্বার্থে সে নেতৃত্ব দানকারী ফার্মটার বাজার মূল্য মেনে নেয়। এবার আমরা অন্য মডেলটা দেখব, যে মডেলে বলা হয়েছে যে বাজার শেয়ার আলাদা। এখানে যে কিন্তু একই বাজার শেয়ার দেখানো হয়েছে, কিন্তু বাজার শেয়ার যদি আলাদা হতো তার মানে চাহিদা রেখা ভিন্ন ভিন্ন হবে, একই রকম চাহিদা রেখা হবে না। এখানে দুটো চাহিদা রেখা, এটা ফার্মের চাহিদা রেখা, এটা বাজার চাহিদা রেখা। এরপরে কিন্তু আমরা দেখব ফার্মের জন্য দুটো চাহিদা রেখা এবং দুটো চাহিদা রেখার জন্য দুটো প্রান্তিক আয় রেখা দেখানো হবে। তাহলে চলো আমরা পরবর্তী মডেলটা দেখি, যেখানে হচ্ছে আনইকুয়াল মার্কেট শেয়ার দেখাবো। চলো তাহলে আমাদের পরবর্তী মডেল, এই যে এখানে দেখো লেখা আছে লো কস্ট প্রাইস লিডার। এখানেও কিন্তু লো কস্ট প্রাইস লিডার, কারণ দাম নেতৃত্বটা গঠিত হচ্ছে সে যেহেতু কম খরচে পণ্য উৎপাদন করে সেই জন্য। এখন ফার্মস উইথ আনইকুয়াল মার্কেট শেয়ার, তার মানে দুটো ফার্ম আছে, দুটো ফার্মের মার্কেট শেয়ার আনইকুয়াল হবে, একই রকম হবে না, চাহিদা রেখা ভিন্ন ভিন্ন হবে। তাহলে চলো প্রথমে আমরা বেশি খরচের যে তোমার হচ্ছে ফার্ম, সে ফার্মটার ভারসাম্য বিন্দুটা দেখি। এই যে এমসি রেখা এইখানে দেখো, এমআই রেখাকে এই বিন্দুতে ছেদ করলো, তাহলে ভারসাম্য দামটা কি হবে? এই যে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। তাহলে যদি তোমার দাম নেতৃত্ব মেনে না নিত, তাহলে এই ফার্মটা তোমার হলো গিয়া এই ওপিএইচ দামে বিক্রি করত, পণ্য বিক্রি করত, এবং ও এক্সএইচ এই পরিমাণ পণ্য সে হচ্ছে বিক্রি করত, এবং সেক্ষেত্রে মুনাফা হতো তোমার হলো গিয়ে প্রাথমিকভাবে সবুজটা দিয়েই দেখায়, মুনাফা হতো তোমার এই যে এই পরিমাণ। কিন্তু এই দামে কিন্তু বিক্রি করতে পারবে না, কারণ তাকে মেনে নিতে হবে নেতৃত্ব দানকারী ফার্মটার যে দাম নির্ধারণ করবে সেই দামটা। তো নেতৃত্ব দানকারী ফার্মের ভারসাম্য দাম কোনটা? চলো এবার দেখি সেই ফার্মটার বাজার চাহিদা রেখা আর হচ্ছে তোমার খরচ রেখাটা দেখি। সরি, এই যে এটা হচ্ছে, আমি আবার একটু ইয়ে করে দেখি, সরি ইয়েতে নিয়ে একবার একটু দেখি। এইটা হচ্ছে তোমার নেতৃত্ব দানকারী ফার্মের চাহিদা রেখা, এটা হচ্ছে নেতৃত্ব দানকারী ফার্মের এই যে লো খরচ কম প্রান্তিক আয় রেখা। ভারসাম্য বিন্দুটা কোথায় হবে? যে এই বিন্দুতে হবে, এমসি রেখা, এই বিন্দুতে হবে এমসি রেখা, এমআর রেখাতে এই বিন্দুতে ছেদ করেছে, দেখি ভারসাম্য, এই যে দেখো, তাহলে এইটা। তাহলে এই দামে ওপিএল দামে এই ফার্মটা তোমার হচ্ছে মুনাফা সর্বোচ্চ, মানে দাম উৎপাদন খরচ কম, নেতৃত্ব দানকারী ফার্মটার দাম নির্ধারণ করে দিল ওপিএল, এবং এই ফার্মটা বিক্রি করবে ওএক্সএল। যদি ওএক্সএল ওপিএল দামে ওএক্সএল পরিমাণ পণ্য বিক্রি করে, তাহলে এই ফার্মটার মুনাফা সর্বোচ্চ হবে। এখন এই মডেল অনুযায়ী এইচ ফার্মটা, মানে যে ফার্মটার উৎপাদন খরচ বেশি, সেই ফার্মটা ওপিএল দামে পণ্য বিক্রি করবে। তাহলে ওপিএল দামে যদি পণ্য বিক্রি করে, তাহলে তার পণ্যের পরিমাণ বেড়ে যাবে, কারণ দাম কমালে এটা চাহিদা রেখা অনুযায়ী তাকে এই পরিমাণ পণ্য বিক্রি করতে হবে। একটু দেখি আমরা, এই যে এক্সেল এর দামে আর কি, ঠিক আছে, এক্সেল এখানে লেখা হয়েছে, তার মানে হচ্ছে যদিও এক্সএইচ, কিন্তু এখানে এক্সেল দিয়ে বোঝাচ্ছি হচ্ছে তোমার এই উচ্চ খরচের ফার্মটা তার এক্সএইচ থেকে এক্সেল পরিমাণ হচ্ছে তোমার পণ্য সে বিক্রি করবে ওপিএল দামে, এই যে এতটুকু। এবং এর ফলে কি হচ্ছে? তার মুনাফা কিন্তু কমে গেল, মুনাফা কমে, দেখো তার মুনাফা হলো এই যে এতটুকু হলো, মুনাফা কমে গেল। আগের যে সবুজ ইয়েটা ছিল, আমরা সবুজের বদলে আসো আমরা লালটা দিয়ে একটু দেখাই।
লালটা দিয়ে যদি দেখাই তাহলে মুনাফা কমে এই যে দামটা হচ্ছে কতটুকু তোমার এই দামে হলে পারে এই হচ্ছে এসি রেখা এই যে এই তাহলে এই সবুজ আয়তকারের চেয়ে যে আয়তন ছিল তোমার হচ্ছে এই এই আয়তকার জায়গা দিয়ে আমরা হচ্ছে প্রাথমিকভাবে মুনাফা দেখাচ্ছি এবং পরবর্তীতে মুনাফা হচ্ছে লাল আয়তকার অংশটাতে বুঝাচ্ছে মুনাফা কমে গেল কিন্তু এটুক মেনে নিল কেন মেনে নিল হচ্ছে বাজারের স্থিতিশীলতার জন্য আর যথারীতি তোমার মুনাফা হবে তোমার নেতৃত্বদানকারী ফার্মটার মুনাফা তো যথারীতি হবে হলো গিয়া তোমার এই যে এই এসি রেখায় এই পরিমাণ প্রচুর মুনাফা করবে তো যাই হোক এই হচ্ছে দুটো মডেল তাহলে এই মডেলের তোমার বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে দেখো যখন বলা হচ্ছে ফার্মস উইথ ইকুয়াল মার্কেট শেয়ার সেখানে কিন্তু দাম নেতৃত্ব মেনে নেওয়ার পরেও উভয়ে একই পরিমাণ দ্রব্য বিক্রি করছে কারণ এই যে x = 2xl তার মানে হচ্ছে লো কস্ট খরচের ফার্মটা যে পরিমাণ পণ্য বিক্রি করত হাই কস্ট উচ্চতর খরচের ফার্মটাও সে একই পরিমাণ পণ্য বিক্রি করত কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা ঘটছে না এই ক্ষেত্রে কি ঘটছে দেখো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এই ফার্মটা উচ্চতর খরচের ফার্মটা বিক্রি করছে এই পরিমাণ পণ্য এতটুকু আর নেতৃত্বদানকারী ফার্মটা পণ্য বিক্রি করছে এই পরিমাণ দাম নেতৃত্ব মেনে নিয়েছে এই ফার্মটা দাম নেতৃত্ব মেনে নিয়ে সে হচ্ছে পিএল দামে এই যে লাল এতটুকু কিংবা ওএক্সএল পরিমাণ পণ্য সে হচ্ছে বিক্রি করছে কিংবা এখানে ওএক্সএইচও লেখা যেতে পারতো আর কি যাই হোক ভুল লেখা হয়েছে আর কি এটা অ্যাকচুয়ালি এইচ ধরে নিই আর কি তো যাই হোক আমরা এটা দেখলাম তোমরা প্রয়োজনে পজ করে নিয়ে ফিগারটাকে আবার বারবার একটু দেখতে থাকো যে এই দুটো মডেলের মধ্যে পার্থক্যটা কোথায় দেখে নিয়ে তোমরা এটাকে ধাতস্থ করো তারপরে আমরা পরের মডেলে যাব পরের মডেলটা কি এটা হচ্ছে ন্যূনতম খরচ মডেল আমরা ব্যাখ্যা করলাম ঠিক আছে পরের মডেলটা হচ্ছে দাম নেতৃত্ব মেনে নেওয়া হবে প্রভাবশালী ফার্মের ভিত্তিতে এখানে দাম নেতৃত্ব মেনে নিয়েছে কিসের ভিত্তিতে উৎপাদন খরচ কম এমন একটা ফার্মের ভিত্তিতে আর হচ্ছে দাম নেতৃত্ব মেনে নিয়েছে পরবর্তীতে দেখবো প্রভাবশালী ফার্মের দাম নেতৃত্ব মেনে নিয়েছে তাহলে চলো পরবর্তী ফার্মে তো পরবর্তী মডেলের ক্ষেত্রে আমরা দেখব যে প্রভাবশালী ফার্ম মডেলে তোমার কি বলা হচ্ছে এই মডেল অনুযায়ী ধরে নেওয়া হয় বাজারে পণ্য উৎপাদনকারী ফার্মগুলোর মধ্যে একটি ফার্ম বাজারে একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে প্রভাবশালী কেন কারণ সে মোট উৎপাদনের একটা বড় অংশ সে উৎপাদন করে সেই জন্য এই ফার্মটাকে প্রভাবশালী বলা হচ্ছে এই বড় ফার্ম এবং সামষ্টিকভাবে ছোট ফার্মগুলির মাঝে বাজার চাহিদা ভাগাভাগির পরে এই অংশটাকে একটু জটিল যা তোমরা ফিগার দেখলে বুঝবা শুধু এখন একটু দেখে নাও এই বড় ফার্ম এবং সামষ্টিকভাবে ছোট ফার্মগুলি তার মানে এটা কিন্তু পরবর্তীটা ডুওপলি মডেল দেখাচ্ছি না সবগুলো ছোট ফার্মকে একসাথে যোগ করে নিয়ে একটা ফার্ম দেখাচ্ছে সেই অর্থে ডুওপলি ঠিক আছে ছোট ফার্মগুলোকে একটা বান্ডিলে দেখাচ্ছে প্রভাবশালী ফার্মকে একটা বান্ডিলে দেখাচ্ছে ঠিক আছে সেই অর্থে দুটো মানে বড় ফার্ম হচ্ছে একটা প্রভাবশালী ফার্ম হচ্ছে একটা ফার্ম আর ছোট ফার্মগুলির বান্ডিল হচ্ছে আরেকটা ফার্ম ধরে নাও আর কি তাহলে সামষ্টিকভাবে ছোট ফার্মগুলির মাঝে বাজার চাহিদা ভাগাভাগির পরে তার মানে বাজার যে চাহিদাটা আছে মোট চাহিদা সেই চাহিদাটা কি হয় ভাগাভাগি হয়ে যায় কাদের মধ্যে প্রভাবশালী ফার্মটার মধ্যে আর হচ্ছে তোমার ছোট ছোট যে ফার্মগুলোর সমষ্টি আছে বান্ডিল আছে সেই বান্ডিল সামষ্টিকভাবে ছোট ফার্মগুলোর মধ্যে বাজার চাহিদা ভাগাভাগি হয় প্রশ্ন হচ্ছে কিভাবে ভাগাভাগি হয় ঠিক আছে ভাগাভাগি হয় তোমার হচ্ছে ছোট ফার্মগুলো সামষ্টিকভাবে যতটুকু পণ্য চাহিদা আছে তারপরে যতটুকু বাদ থাকে সেই পুরো চাহিদাটাকেই ধরে নেওয়া হচ্ছে প্রভাবশালী ফার্মটার বাজার চাহিদা তাহলে প্রথমে ভাগ হচ্ছে এরকম ভাবে যে
ছোট ফার্মগুলো মিলে তাদের টোটাল চাহিদা কতটুকু সেটা হিসাব করা হলো। তাহলে বাজারের মোট চাহিদা থেকে ছোট ফার্মগুলোর সামষ্টিক চাহিদাটা বাদ দেওয়ার পরে কিংবা শেয়ারটা বাদ দেওয়ার পরে, অংশটা বাদ দেওয়ার পরে যা থাকছে সেই শেয়ারটা হচ্ছে তোমার প্রভাবশালী ফার্মের। আমরা ফিগারে গেলে আমরা একটা দেখবো, তখন ধারণাটা তোমাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর কি। তারপরে যে ঘটনাটা ঘটে, এখন দাম কিভাবে নির্ধারণ করবে? দাম নির্ধারণ করবে তো প্রভাবশালী ফার্ম। তো প্রভাবশালী কিভাবে দাম নির্ধারণ করবে? প্রভাবশালী দাম নির্ধারণ করবে তার এম আর সমান সমান এমসি যেখানে সমান হবে, তার মুনাফা যেখানে সর্বোচ্চকরণ হয় সেখানে। যদিও বাজার শেয়ারটা ভাগাভাগি হলো প্রাথমিকভাবে ছোট ফার্মগুলোর সামষ্টিক চাহিদা শেয়ারটা হিসাব করে মোট বাজার চাহিদা থেকে তাদের চাহিদাটা বাদ দিয়ে যেটা থাকলো সেটাকে ধরে নেওয়া হলো প্রভাবশালী ফার্মটার বাজারের অংশ। কিন্তু দাম নির্ধারণ হচ্ছে কিন্তু তারপরে প্রভাবশালী ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ হবে কোথায়, সেইভাবে। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের এখন এই আমার কথা শুনে তোমরা বুঝতে পারবা না, যখন তোমরা ফিগারে যাবা তখন পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এখানে যেটা দেখাচ্ছে সে আগের মতোই পরবর্তী ফিগারের বর্ণনা যে আছে, বর্ণনাটা তোমরা ওখানে দিলে ভালো হতো, কিন্তু জায়গার স্বল্পতার জন্য দেখানো হয়নি। এবার আমরা চলো ফিগারে যাই। ফিগারে গিয়ে আমরা দেখবো কিভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রভাবশালী ফার্ম মডেল। তাহলে প্রভাবশালী ফার্ম মডেল এখানে হচ্ছে আদার ফার্মস। আচ্ছা ওকে, আদার ফার্মস এখানে আনুভূমিক অক্ষে তোমার হচ্ছে পণ্যের পরিমাণ, আর এখানে হচ্ছে দাম এবং খরচ দেখানো হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে তোমার ডিডি বাজার চাহিদা, ঠিক আছে, এটা হচ্ছে বাজারের মোট চাহিদা। আর এইটা হচ্ছে এস যেটা আমরা দেখছি এটা কিন্তু বাজার চাহিদা যোগান রেখা না, এটা হচ্ছে তোমার ছোট ছোট যে ফার্মগুলো আছে সেই ছোট ছোট ফার্মগুলোর যোগান রেখা কিংবা এমসি রেখার সমষ্টি হচ্ছে এই রেখাটা, খরচ রেখার সমষ্টি হচ্ছে এস রেখাটা, আর এটা হচ্ছে মোট বাজার চাহিদা রেখা। ঠিক আছে, এই একটা জিনিস কিন্তু ভুল করা যাবে না, এই ডিডিডি কে বলছি বাজার চাহিদা রেখা, কিন্তু এই এস এই যে এইটা কিন্তু বাজার চাহিদা রেখা, বাজার যোগান রেখা না, এটা হচ্ছে ছোট ছোট ফার্মের যে প্রান্তিক খরচ রেখা আছে সেই খরচ রেখা যোগফল কিংবা ছোট ছোট ফার্মগুলোর তোমার হচ্ছে বাজার যোগানের সমষ্টি। তাহলে এইবার দেখো এই দুটো ছেদবিন্দু কোনটা, D1, তার মানে হচ্ছে D1 মানে হচ্ছে P1 দামে কি হচ্ছে বাজারের যে টোটাল এই যে বাজার চাহিদাটা, তো এটা টোটাল যে বাজার চাহিদা আছে ঠিক সকল ছোট ফার্ম ও P1 দামে কিংবা P1 দামে সেই পরিমাণ যোগান দিতে পারে। তাহলে পারে P1 দামে আমরা ধরে নিব আগে যেটা বলেছি যে ছোট ফার্মের বাজারের চাহিদা থেকে ছোট ফার্মের চাহিদাটা বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে প্রভাবশালী ফার্মের বাজার চাহিদা। তাহলে P1 দামে প্রভাবশালী ফার্মের কোনো বাজারের চাহিদা নাই, কারণ ছোট ফার্মগুলোই দাম যদি পণ্যটার দাম যদি P1 হয় তাহলে যে পরিমাণ চাহিদা আছে বাজার চাহিদা ছোটগুলো ছোট ছোট ফার্ম সেই পরিমাণ যোগান সম্মিলিতভাবে সেই পরিমাণ যোগান দিতে পারে। ফলে লিডারের কোনো সাপ্লাই নেই, লিডারের কোনো চাহিদা নেই এবং লিডার কোনো সাপ্লাইও দিবে না আর কি। আচ্ছা এইবার আমরা একটু অন্যখানে দেখবো, লিডারেরটা একটু দেখি, আসো লিডারেরটা একটু দেখি। এই যে P1 দামে তাহলে যেটা ঘটছে, P1 দামে লিডার, এটা লিডারের প্রভাবশালী ফার্মেরই এটা দেখাচ্ছে। আচ্ছা তাহলে পারে আমরা দেখব দাম যদি তোমার OP1 হতো, বাজার দাম যদি P1 না হয়ে PE হতো, আবারও বলি আমরা ধরে নিচ্ছি PE, বাজার দাম কে নির্ধারণ করবে? বাজার দাম নির্ধারণ করবে কিন্তু প্রভাবশালী ফার্ম। আমরা কিন্তু প্রভাবশালী ফার্মের এখনো বাজার নির্ধারণ করার জন্য প্রভাবশালী ফার্ম কিভাবে বাজার নির্ধারণ করবে? প্রভাবশালী ফার্মের এমআর রেখা দরকার হবে, এমসি রেখা দরকার হবে, প্রভাবশালী ফার্মের বাজার চাহিদা রেখা দরকার হবে। তো বাজার চাহিদা রেখা তো আমরা এখনো প্রভাবশালী ফার্মের পাইনি, সুতরাং প্রভাবশালী ফার্মের ভারসাম্যের জন্য আগে বাজার চাহিদা রেখাটাও তোকে পাইতে হবে। তাইলে P1 দামে প্রভাবশালী ফার্মের কি কোনো বাজার চাহিদা ছিল না, কারণ কেন ছিল না? কারণ বাজারের যে টোটাল বাজার P1 দামে যদি দাম P1 হতো তাহলে ছোট ছোট ফার্ম মিলে সকলেই ওই পরিমাণ যোগান দিয়ে দিত, তাহলে প্রভাবশালী ফার্মের জন্য কোনো অবশিষ্ট নাই। সুতরাং এই যে এখানে চাহিদা শূন্য,
P1 দামে প্রভাবশালী ফার্মের চাহিদা রেখা 0। কিন্তু যদি দাম PE হতো তাইলে টোটাল বাজার চাহিদা হতো কতটুকু? PEC, এই পরিমাণ। ঠিক আছে, এই পরিমাণের মধ্যে তোমার এই যে এই রেখা অনুযায়ী সম্মিলিত ফার্মের যোগান রেখা অনুযায়ী ছোট ছোট ফার্মগুলো যোগান দিত কতটুকু? PEB পরিমাণ যোগান দিত। আর বাকি কতটুকু অবশিষ্ট থাকতো? BC, এই যে লাল এই ইয়েটা দিয়ে বোঝানো হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, এই রেখাটা ইয়েটা কি বলবো, ইয়েটার দিকে ব্র্যাকেটটা দিয়ে BC ব্র্যাকেটটা দিয়ে দেখানো হচ্ছে। এই BC ব্র্যাকেট হচ্ছে এখানে PEC, এই বিন্দুটা। ঠিক আছে, আমরা দেখবো এই যে BC যেটা, এটাই হচ্ছে PEC, এই জন্য এটা আসছে। আচ্ছা, দাম যদি আরো কমতো, P2 হতো, তাহলে পারে কি হতো? তাহলে পারে দেখো এই যে P2 তে লিডার সাপ্লাই দিত, এটা হচ্ছে সাপ্লাই দিত হচ্ছে সবুজটা লিডার, এইটা এই সবুজ ব্র্যাকেট যেটা, এই সবুজ ব্র্যাকেটের এইটুক সাপ্লাই দিতে হচ্ছে ছোট ফার্মগুলো, আর বড় ফার্মের জন্য এই পরিমাণ অবশিষ্ট থাকতো। এটাই হচ্ছে লিডার্স। এখানে অ্যাকচুয়ালি লিডার্স ডিমান্ড হতে হবে আর কি, লিডার সাপ্লাই না হয়ে বেসিক্যালি, কিংবা এতটুকু প্রভাবশালী ফার্ম সাপ্লাই দিবে আর কি, যেটা সাপ্লাই দিবে সেটাই ডিমান্ড ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, এই যে এই লাল ব্র্যাকেট যেটা, সেটাই হচ্ছে P2 ডি দেখানো হচ্ছে, লাল ব্র্যাকেটের অংশটুকুই হচ্ছে P2 ডি। আচ্ছা, দাম যদি আরো কমতো তাহলে কি দাঁড়াতো? P3। তাইলে পারে দেখো ছোট ছোট ফার্ম কোনো সাপ্লাই দিত না, বাজার চাহিদার পুরোটাকেই এই প্রভাবশালী ফার্মের কে সাপ্লাই দিতে হতো। ঠিক আছে, প্রভাবশালী ফার্মের জন্য থাকতো এই যে, তাহলে P3 D3 বলতে এখানে P3E এতটুকু সেম, এই লাল ব্র্যাকেট দিয়ে যেটা বোঝাচ্ছে পুরো জায়গাটাই হচ্ছে এটা। তাহলে দেখো দুটো বিন্দু পাচ্ছি। P1 এ দাম যদি P1 হতো তাহলে বাজারের যে পরিমাণ চাহিদা ছিল, চাহিদার পুরোটাই সাপ্লাই দিতে হচ্ছে ছোট ফার্মগুলো, আর দাম কমে যদি P3 হতো তাহলে পারে ছোট ফার্মগুলো কিচ্ছু সাপ্লাই দিত না, পুরো বাজার চাহিদার পুরোটাই সাপ্লাই দিতে হতো তোমার প্রভাবশালী ফার্মকে। তাহলে যতটুকু এই যে অবশিষ্ট যেটুকু থাকছে সেইটুকুকে আমরা ধরে নিচ্ছি প্রভাবশালী ফার্মের চাহিদা রেখা। তাহলে এই যে P1 C D E এগুলো যোগ করে আমরা প্রভাবশালী ফার্মের চাহিদা রেখা পাচ্ছি। এই জায়গাটুকু কিন্তু তোমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, খুব ভালো মতো এই জায়গাটুকু পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এই জায়গাটার ব্যাখ্যা ভালো মতো বুঝতে হবে। আমরা এই যে সি বিন্দুটা কোথায় পেলাম? সি বিন্দুটা হচ্ছে এই যে বি সি, এই যে লাল ব্র্যাকেটে যা বোঝাচ্ছে সেটা। কেন এতটুকু? খুব ভালো মতো বুঝতে হবে, কারণ এইটুকু ছিল টোটাল বাজার চাহিদা। বাজার চাহিদার মধ্যে ছোট ছোট ফার্ম এতটুকু সাপ্লাই দিবে যদি বাজার দাম P1 হতো, তাহলে বাকিটুকু প্রভাবশালী ফার্ম একা সাপ্লাই দিবে। তাহলে এইটুকুকেই ধরে নেওয়া হচ্ছে প্রভাবশালী ফার্মের চাহিদা, বাজার চাহিদা আর কি, সরি প্রভাবশালী ফার্মটার চাহিদা মানে অংশ আর কি, বাজারের অংশ। আর বাকিটুকু সবগুলো ছোট ছোট ফার্ম মিলে এই এতটুকু হচ্ছে তাদের অংশ, বাজারের মোট চাহিদার এতটুকু হচ্ছে, এই সবুজটুকু হচ্ছে ছোট ফার্মগুলো, আর এই লালটুকু হচ্ছে বড় ফার্ম প্রভাবশালী ফার্মের একক। তাহলে এই যে এটা চলো, এই যে পেলাম আমরা P1 C D E, এটা যদি আমরা এখন যোগ করি, এই যে পেলাম রেখাটা, এটাই হচ্ছে বড় ফার্মের প্রভাবশালী ফার্মের তোমার হচ্ছে বাজারের অংশ অথবা বাজার চাহিদা রেখা আমরা বলছি আর কি। ঠিক আছে, তার মানে ছোট ছোট ফার্মের প্রতিটা দামে ছোট ছোট ফার্ম যতটুকু শেয়ার যোগান দিতে পারবে, তারপরে যা থাকছে সেটাই হচ্ছে, সেইটুকুকে আমরা ধরে নিচ্ছি প্রভাবশালী ফার্মের বাজার চাহিদা রেখা। তো এটা যদি বাজার চাহিদা রেখা হয় তাহলে পারে তোমার এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে প্রান্তিক আয় রেখা। এইবার অ্যাকচুয়ালি বাজারের দাম কি হবে, বাজারের কোন দামটা নির্ধারণ, আমরা কিন্তু এতক্ষণ এটা ধরে নিয়েছি দাম যদি P1 হতো তাহলে কি হতো, দাম যদি PE হতো তাহলে কি হতো, দাম P2 হলে কি হতো, কিন্তু বাজারের প্রকৃত দাম কিন্তু এখন নির্ধারণ হয়নি। প্রকৃত দাম নির্ধারণ হবে, কে নির্ধারণ করবে? প্রভাবশালী ফার্ম। তাহলে আমরা এতক্ষণে পেলাম প্রভাবশালী ফার্মের চাহিদা রেখাটা পেলাম, আর প্রভাবশালী ফার্মের প্রান্তিক আয় রেখাটা পেলাম। এবার আমরা প্রভাবশালী ফার্মের খরচ রেখাটা এঁকে নিলাম, এটা হচ্ছে প্রভাবশালী ফার্মের প্রান্তিক খরচ রেখা আর এর প্রান্তিক গড় রেখা। তাহলে ভারসাম্য কোথায় আসবে? এমসি রেখা যেখানে, এই যে এমসি রেখা এমআর রেখা এখানে ছেদ করেছে, তাহলে যদি তাই হয় তাহলে দেখো এই বি বিন্দুতে এই হচ্ছে তোমার, তাহলে ভারসাম্য দাম কোনটা?
এই যে উঠে গেল দামটা, যে এই যে চাহিদা রেখাকে এখানে ছেদ করলো, তাহলে এই যে রেখাটা, তাহলে ভারসাম্য দাম হচ্ছে ওপিই এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কোন ফার্মের ভারসাম্য পরিমাণ? প্রভাবশালী ফার্মের ও এক্সি। ঠিক আছে, ও এক্সি। তাহলে প্রভাবশালী ফার্মটা মুনাফা সর্বোচ্চকরণ হবে এই বি বিন্দু, এই বিন্দুটাতে, এই যে এই বিন্দুটা যে আমরা নাম দিয়েছি, এই বিন্দুটা যেখানে হচ্ছে এই যে তোমার এমসি রেখা এমআই রেখাকে ছেদ করে উঠে গেছে। তাহলে যদি হয় উঠে গেল, তাহলে পারে ভারসাম্য দাম হচ্ছে এই যে ভারসাম্য পরিমাণ ও এক্সি, ভারসাম্য দাম হচ্ছে তোমার উঠে গেল। যদি তাই হয় তাহলে পারে তোমাকে একটু দেখাচ্ছি, এইটা হচ্ছে ভারসাম্য দাম হলো, তাহলে পারে ওপি হচ্ছে ভারসাম্য দাম। তাহলে এখন এই প্রভাবশালী ফার্মের মুনাফা কতটুকু হবে? প্রভাবশালী ফার্মের মুনাফা হবে এই যে এ বি সি পিই, কিংবা এই যে এতটুকু। এই নীল রেখা কিংবা নীল রেখাটা বাদ দিয়ে সবুজ করে নিই, দেখো তাহলে চোখে সুবিধা হবে। তাহলে প্রভাবশালী ফার্মের মুনাফা হবে এতটুকু, যেটাকে আমরা বলছি এ বি সি এবং পিই। আর যেহেতু দাম নির্ধারণ হয়ে গেল, পিই কে নির্ধারণ করলো? প্রভাবশালী ফার্ম নির্ধারণ করলো। কেন পি দাম নির্ধারণ করলো? কারণ পি দামে বিক্রি করলে প্রভাবশালী ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, সেই জন্য পি দামে এম আর সমান সমান এমসি এই ভারসাম্যের সত্ত্বে প্রভাবশালী ফার্মের জন্য দামটা নির্ধারণ হলো পি। এখন যেহেতু দামটা পি নির্ধারণ হয়েছে, সুতরাং এটাই বাজারের দাম। তাহলে পি দামে সবগুলো ছোট ফার্ম কি পরিমাণ বাজার সাপ্লাই দিবে? এই এতটুকু পিই বি পরিমাণ। এই সবুজ যে ব্র্যাকেটটা আছে, এই সবুজ ব্র্যাকেটটা দিয়ে ছোট সকল ফার্মের বাজারের যোগানের পরিমাণটা দেখানো হয়েছে। তোমরা আগের স্লাইডে প্রত্যেকটা বর্ণনা দেওয়া আছে, এটা একটু দেখে নিবা, আর নাহলে আবারও বলেছে পিডিএফ যে ভার্সনটা দেওয়া হবে সেটা থেকে দেখে নিবা। আর পি দামে প্রভাবশালী ফার্ম কতটুকু সাপ্লাই দিবে? বিসি পরিমাণ। এই বিসি পরিমাণ অ্যাকচুয়ালি ও এক্স ই পরিমাণ একই, এইটুকু এইটুকু আর এইটুকু সমান, এইটুকু আর এইটুকু সমান। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার প্রভাবশালী ফার্মের বাজার প্রভাবশালী মডেল। এই প্রভাবশালী মডেলে কিভাবে বাজার দাম নির্ধারণ হয় এবং উৎপাদন বন্টন হয় সকল ফার্মের মধ্যে, আমরা এটা দেখলাম। প্রথমে এই ফার্মের এই মডেলের একটা বৈশিষ্ট্য যেটা প্রথমে হচ্ছে যে আমরা প্রথমেই প্রভাবশালী ফার্মের বাজারের অংশটা আমরা জানি না, আমরা সেটা জেনে নিই এই মডেল থেকে, এই ফিগারটা থেকে। এই ফিগারে আমরা দেখে নিই প্রত্যেক দামে বাজারের বাজার চাহিদা রেখাটা কি এবং প্রত্যেক দামে ছোট ফার্মগুলো কি পরিমাণ পণ্য সাপ্লাই দিতে পারবে। তাহলে বাজার চাহিদা রেখা থেকে ছোট ফার্মগুলোর সামষ্টিক যোগান বাদ দেওয়ার পরে, যেটা এই যে লাল ব্র্যাকেটে দেখানো হচ্ছে, ওই অংশটাই হচ্ছে বেসিক্যালি বড় ফার্মের বাজার চাহিদা রেখা কিংবা বাজারের অংশ আর কি। তারপরে প্রভাবশালী ফার্মের ভারসাম্যের ভিত্তিতে, ভারসাম্য নির্ধারণ হচ্ছে এম আর সমান সমান এমসির ভিত্তিতে, যে দাম নির্ধারণ করে দিবে সেই দামটাই বাজারের দাম নির্ধারিত হবে, এবং সেইখানে অন্যান্য ফার্ম ওই দামে তাদের জন্য যতটুকু থাকে সেই পরিমাণ দ্রব্য তারা বাজারে যোগান দিবে। আমাদের এই ফিগারে পি বি পরিমাণ দ্রব্য ছোট ফার্মগুলো সকলে সমৃদ্ধভাবে যোগান দিচ্ছে। এরপরে সর্বশেষ যে মডেলটা আছে সেই মডেলটার নাম হচ্ছে তোমার ব্যারোমেট্রিক দাম নেতৃত্ব। ব্যারোমেট্রিক দাম নেতৃত্ব এখানে কোনো ফিগারের সাহায্যে আমরা দেখাবো না, এখানে জাস্ট একটা ধারণা দিব তোমাদেরকে। সে ধারণাটা হচ্ছে এই যে এই মডেল অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী ব্যারোমিটারের মতো একটি ফার্মের কার্যক্রমকে ব্যারোমিটার হিসেবে ধরা হয়। তার মানে ব্যারোমিটার দেখে আমরা যেরকম ধারণা করি যে ভবিষ্যতে আবহাওয়া কেমন হবে, ঝড় হবে কি হবে না, এরকম আমরা একটা পূর্বাভাস পাই। তো একইভাবে এই অলিগোপলি বাজারে একটা অভিজ্ঞ ফার্মকে এরকম একটা ব্যারোমিটার হিসেবে ধরা হয়। অন্যান্য সকল ফার্ম ধরে নেয় যে ওই ফার্মটা যা করবে আমরা সেটা করব। ওই ফার্মটা যদি দাম বাড়ায় তাহলে আমরা দাম বাড়াবো, ওই ফার্মটা যদি দাম কমায় আমরা দাম কমাবো। ওই অভিজ্ঞ ফার্মটার বাজারের যে পদক্ষেপ নেয় অন্যান্য ফার্ম সেই পদক্ষেপগুলো নেয়। পদক্ষেপ নেওয়ার ফলে বাজারে একটা শৃঙ্খলা, একটি স্থিতিবস্থা বজায় থাকে, এবং এই বজায় থাকার কারণে দাম যুদ্ধ শুরু হয় না।
আচ্ছা, এই কথাই বলা হচ্ছে এই অভিজ্ঞ ফার্মটি দামের ক্ষেত্রে যে পরিবর্তন কার্যকর করে অন্যান্য ফার্মও অনুরূপ কার্য সম্পাদন করে থাকে। এখানে উল্লেখ্য যে এই অভিজ্ঞ ফার্মটির উৎপাদন খরচ কম হওয়া বা বাজারের ব্যাপক অংশ নিয়ন্ত্রণ করার কোনো শর্ত নাই। তাহলে এই যে শেষের লাইনটা দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি? আমরা বোঝাতে চাচ্ছি অভিজ্ঞ ফার্ম হওয়ার জন্য আগের পূর্বের মতো এমন কোনো শর্ত নাই যে তাকে খুব কম খরচে দ্রব্য উৎপাদন করতে হবে অথবা তাকে অনেক বাজারের ব্যাপক একটা অংশ উৎপাদন করতে হবে না। অভিজ্ঞতার জন্য এই দুটার কোনো শর্তই নাই। সে হয়তো কম খরচেও দ্রব্য উৎপাদন করে না, সে হয়তো বাজারের ব্যাপক একটা অংশ তোমার হচ্ছে উৎপাদন করে না, কিন্তু সকলেই জানে যে এই ফার্মটার ব্যবসার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা খুব কার্যকর অভিজ্ঞতা। সুতরাং এই ফার্মটা বাজার সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারে। সুতরাং এই পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে এই ফার্মটা, এই অভিজ্ঞ ফার্মটা যেভাবে বাজারের ক্ষেত্রে দাম এবং উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো নিয়ে আসবে অন্যান্য ফার্মও সেই একই পরিবর্তন নিয়ে আসবে। এটা হচ্ছে প্যারামেট্রিক দাম নেতৃত্ব মডেল। তো যাই হোক, আমরা আমাদের তিনটা মডেলই দেখে নিলাম। দাম নেতৃত্ব তিন ভাবে হয়। কম খরচের ভিত্তিতে, যে উৎপাদন খরচ যার কম সেটার ভিত্তিতে দাম নেতৃত্ব হতে পারে। বাজারের অনেক ব্যাপক একটা অংশ উৎপাদন করে সেই জন্য সে দাম নেতৃত্ব দিতে পারে, অথবা অভিজ্ঞতার কারণে নেতৃত্ব দিতে পারে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অলিগোপোমার মডেলের জাস্ট আর একটা মডেল বাদ আছে, সে মডেলটা ছোট। আমরা পরবর্তী ক্লাসে সেই মডেল সম্পর্কে আমরা ধারণা নিলেই অলিগোপলি মডেল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের হবে। তাহলে আজকের মতো খোদা হাফেজ।